La 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 एक पैसा ये पैसा दो कैसा ये पैसा तीन नहीं कोई ऐसा चार जैसा ये पैसा पार ये हो मुसीबत छः ना हो मुसीबत ना हो मुसीबत 7 8 9 10 La 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 Welcome to Talk Jal Mishti with Ipshita আর আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতে যে ইন্ট্রোডাকশনে গানটা গাইলাম এটা তো কাট সিনেমার গান 1980s এর গান বাবা। মানে এই সিনেমাটা এই মানে এরার মানে অনেক আগের অনেক অ্যাডভান্স সিনেমা। এই সিনেমাতেই প্রথম আমরা মানে মোটামুটি রিকার্নেশন মানে পুনর্জন্ম এই জিনিসগুলো ভালো করে বুঝতে পেরেছি কি হয় না হয়, মানে একটা আইডিয়া আমাদের এসছে অনেক আগের। এই সিনেমার প্রত্যেকটা গান যেমন কিনা দর্দে দিল দর্দে জিগার আমার মনে হয় নিজের সময়ের থেকে অনেক বেশি অ্যাডভান্স। তো যাই হোক হঠাৎ করে মনে হলো তাই জন্য একটুখানি বললাম। আমার ভীষণ প্রিয় সিনেমা, যতবার মানে সম্ভব হয় ততবার যখনই দেখতে বসি কোনো সময় দেখেই ফেলি, পুরোটা দেখেই উঠি। তো যাই হোক এখন বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। অবশ্যই पैसा पैसा, তো যে সবসময় पैसा पैसा करती है तू पैसे पे क्यों नहीं मरती है, ওই যে মানে আমাদের টিন। তো টিনের ভিডিওটা দেখলাম, ফার্স্টেই যেটা দেখি সেটা কি টাইটেল থাম্বনেল। তো থাম্বনেলের মধ্যে বলার মতো সেরকম কিছু ছিল না, কিন্তু টাইটেলের মধ্যে জবরদস্ত ধামাকা বলছে পয়সা কারোর কম হয় না আর কোনো কাজ ছোট বড় হয় না। তো সেই জন্যই আর কি এই গানটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক টিন একদম সুন্দর করে হাসি মুখে আজকে ব্লগটা শুরু করলো, দিয়ে চা আর বিস্কুট চা বিস্কুট দেখিয়ে ব্লগটা শুরু করলো, করে বললো আজকে তো রথযাত্রা সবাইকে শুভেচ্ছা জানালো, দিয়ে বললো রথ হবে আর বৃষ্টি হবে না, এটা কি হয়? এই ডায়লগটা মানে প্রত্যেকে যারা ব্লগ করেছে সবাই এই ডায়লগটা দিয়েছে, কারণ এটা সত্যি একটা চিরাচরিত কথা যে রথের দিন বৃষ্টি হবেই হবে। তো ওরও তার অন্যথা হলো না, কিন্তু তারপরেই একটা মারাত্মক কথা বললো যে আমরা যখন ছোট ছিলাম আমাদের ছোটোবেলায় আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলের মাঠে রথের মেলা হতো আর আমাদের হাফ ছুটি দিয়ে দেওয়া হতো। একবেলা স্কুল হতো, মানে ওই হাফ ছুটিও বলতে চেয়েছে, ঠিকভাবে বলতে পারিনি। তো সেখানেই আমি বলছি যে এখনও যে মেয়েটা বড় হয়নি, বাচ্চা মেয়ে, তার আবার ছোটোবেলা ভাবতে পাচ্ছেন? ও তো এখনই তো কথাগুলো বলতে পারছে না গুটিয়ে ঠিক মতো করে, মানে গুছিয়ে কথাই তো বলতে পারছে না। বলছে একবেলা আমাদের ছুটি দিয়ে দিত। একবেলা ছুটিটা হয় কখনো হাফ ছুটি হয়, আমরা জানি যে কটা পিরিয়ড থাকে তার হাফ পিরিয়ড টিফিনের অবধি হয়ে ছুটি দিয়ে দেয়, তাকে হাফ ছুটি বলে। সেটুকুও বলতে পারেনি, তার আবার ছোটোবেলা, মানে ভাবতে পারছেন কত কচিবেলা। তো সেই কচিবেলায় কি হতো সেটা বললো যে যদি সম্ভব হয় তাহলে আজকে সেই আমাদের স্কুল তোমাদের দেখাবো, আর সেই স্কুলের মাঠে যে রথের মেলা হয়, রথ থাকে, সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে তারপর দেখালো। ওর ঠাম্মি বসে রয়েছে আর ওর বাপি দেখলাম বসে খাচ্ছে। তো ভিডিওর মধ্যে বললো বাপিকে দেখালো, বাপি টিফিন করছে, সবাই চা খাচ্ছে, সবার মনে হয় টিফিন খাওয়া হয়ে গেছে। ওর বাপি টিফিন খাচ্ছে না, মানে বসে টিফিন খাচ্ছে, চা খাচ্ছে না, আর বললো যে বাপির শরীরটা ভালো না। তো দেখলাম ওর বাপি সত্যিই বসে টিফিন খাচ্ছে, ব্লগ কিছু করছে বলে আজকে ওই সময়টা দেখে বুঝলাম না। তো তারপরেই চলে গেল ওর মা রান্নাবান্না কী করছে। তো মায়ের শাক কোটার স্কিল সেটা একটু আমাদের সাথে শেয়ার করলো, সেটা না করলে হয়, কারণ আমরা দেখেছি ওদিকে আমাদের শিলাদেবী কি সুন্দর মিহি করে শাক কুচাতে পারেন। তো সেখানে ওর মাও যে পারে সেটুকু আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলো। হ্যাঁ একদম মিহি গুছিয়েছিল, কিন্তু শিলাদেবীর ব্যাপারই আলাদা। বললো আগের দিন খুব ভালো কলমি শাক হয়েছিল, তাই জন্য আজকে আবারও ওয়ান্স মোর বলে কলমি শাক রান্না হয়েছে। আর যা রান্না হয়েছে সেগুলো তখনই দেখালো না, তাহলে হয়তো ওর বাপি এতটাও শরীর খারাপ হয়নি যে কিনা ব্লগ করতে পারছে না। অবশ্যই হয়তো ওনার ব্লগে আমরা দেখতে পারবো বাদবাকি কি রান্না হয়েছিল। তো সেখান থেকে চলে আসি, বললো যে সেই জামা কাপড় যেগুলো ভাঁজ করার দায়িত্ব নিয়েছিল, তো সেখানে আবারও দেখলাম একতাল জামা কাপড় যেগুলো ভাঁজ করা হবে। তো আগের দিন ও বলেছিল ও অনেকগুলো 120টা মতো মনে হয় ভাঁজ করেছে, আজকেও বলল যে 80টা না কত ও ভাঁজ করেছে। তো আমার মনে হচ্ছে এটা মানে পার পিস হিসাবে ওদের হিসাব হবে, যে আর কি দিয়েছে ওদের কাজটা সে পার পিস হিসাবে, মানে ধরুন 1 পিস যদি ভাঁজ করে তাহলে হয়তো 2 টাকা কি 3 টাকা এরকম আর কি হিসাব করে হয়তো দেবে।
আমার যেটা মনে হচ্ছে, নাহলে কত পিস ভাঁজ করেছি সেটা তাহলে মনে রাখার কিন্তু নাহলে দরকার পড়তো না। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে ছাদে গিয়ে ওর সেই যে কালকে নিয়ে এসেছিলো মনে আছে মানি প্ল্যান্ট গাছ, তো সেই মানি প্ল্যান্টটা বললো যে কাঁচের শিশিতে রাখা হবে, সেই কাঁচের শিশি এখনও আনা হয়নি। সত্যি কাঁচের শিশিগুলো যায় কোথায়? হ্যাঁ, ও চিকনি চামেলি চুপকে আকেলি বউয়া চড়াকে আই, এই যে এরকম যে শোনা যায়, সেই কাঁচের বোতল। আচ্ছা, ওগুলো কাঁচের বোতল হয় না, ওগুলো মনে হয় প্লাস্টিকের বোতলে হয় না, বুঝতে পেরেছি। তো সেই জন্য কাঁচের বোতল কিনতে হবে। তার মানে এই যে কাজবাজগুলো হবে, তারপর যখন আসবে একটা হেভি দারুণ একটা কোনো আসবে, সেটার কাঁচের বোতলটাই মনে হয় কাজে লাগাবে। যাই হোক, যা হবে যেটা হবে দেখা যাবে। তো বললো যে কাঁচের বোতল সেটা কেনা হয়নি, কাঁচের বোতল আনলে তখন আমি এটার মধ্যে শিফট করব। এখন আমি কি করছি, এটা একটা বালতির মধ্যে জল দিয়ে তার মধ্যে রেখে দিল। তো তার মধ্যে রেখে দিল, তো বললো এরকম এর আগেও নাকি রেখেছিল, সেগুলো নাকি হয়নি। কিন্তু মানি প্ল্যান্ট তো এমনি জলের মধ্যে রেখে দিলেই হয়ে যায়, যাই না ব্যাপারটা। আমি ওর কি বলতে চাইলো, ছোট বাচ্চা মেয়ে তো, এখনও তো বাচ্চা, তো ও এখনও শৈশব কাটিয়ে উঠতে পারেনি, তো ঠিক মতো বোঝাতে পারলো না কি বলতে চাইলো। তো তারপর দেখলাম ওর ফ্ল্যাটের জন্য সেই যে টবগুলো কিনেছিল, সেই টবগুলোর মধ্যে বলেছিল না যে অনেক ফুল টুল আমি এখান থেকেই করে নিয়ে যাব। তো সেই কথা অনুযায়ী ও দাদাভাইকে দিয়ে গাছের কাটিংগুলো করাচ্ছিল। তো যাই বলছে গাছগুলো কেমন হয়ে গেছে, একদম বেঢপ লাগছে, এদিক ওদিক থেকে বেরিয়ে গেছে, একদম সত্যি কথা। ওকেও ঠিক সেরকমই লাগছে, ওরও ঠিক সেরকমই অবস্থা, যেরকম গাছে কাটিং করেছে ওরও নিজের লাইফে একটু একটু কাটিং করার দরকার আছে। সেটা খাবারের দিক দিয়ে, তারপর হচ্ছে গিয়ে একটু এক্সারসাইজ করলেই কিন্তু কাটিংটা ঠিক একটা জায়গায় চলে আসবে। কেন বলছি, কারণ ওর বয়সটা তো অনেক অল্প। এখন যদি কেউ আমাদেরকে বলেন যে আপনি নিজেকে দেখেছেন, আরে আমার বয়স আর ওর বয়স, আমার বয়স আর ওর বয়স, সেখানে ওর এখন জীবনে অনেকটা জীবন ওর পড়ে রয়েছে, অনেক জীবন পড়ে রয়েছে। সেই জন্যই বলছি, আর শুধু সৌন্দর্যের দিক দিয়ে বলছি না, বলছি ফিটনেসের দিক দিয়ে, যাতে যত শরীর ফিট থাকবে ততই তো মানুষের জীবনটা লং টার্ম চলে, তো সেই জন্যই বলা, আর কিছুই না। তো ওর ওই যেরকম গাছে কাটিং করেছে, ওর জীবনেও কিছু কিছু জিনিস কাটিং করার দরকার, করলে জীবনটাও ওর সুন্দর হবে। তো সেই কাটিংয়ের গাছগুলোকে আবার ওই টবের মধ্যে লাগিয়ে নিল, কারণ ওগুলোকেই নিয়ে যাবে। তো এমন এমন গাছ ছিল যেগুলো কাটিং দিয়েই হয়ে যায়। তারপর গেল, বললো কোথায় গেল দেখালো না, বললো বাড়ির পিছনে গেছি, সেখান থেকে দোপাটির চারা দেখলাম নিয়ে এসছে, সেটাও বসানো হবে। তো সেই চারা বসিয়ে তারপর একটা সাইডে রেখে দিল, কারণ এখন বৃষ্টি যদি পড়ে ক্রমাগত ওই নতুন গাছগুলোর ওপর, তাহলে গাছের শিকড় মাটিতে ঠিকমতো বসবেই না। সেই জন্য ওগুলোকে এমন একটা জায়গায় সরিয়ে রাখলো যাতে কিনা অ্যাটলিস্ট যতটা জল আছে সেই জলটা আগে শুকাক, মাটিটা গাছটা আর কি মাটিটাকে ভালো করে আঁকড়ে ধরুক, তারপর বললো তার হয়তো নিয়ে চলে যাবে ওই ফ্ল্যাটে। তো যাই হোক, এই ফ্ল্যাট সংক্রান্ত অনেক কথা, অনেক তথ্য আপনারা দেখেছেন। আমি যেটা শেয়ার করেছি সেটা জাস্ট ফেসবুক থেকে তুলে নিয়ে একটা ভিডিও শেয়ার করেছি। সেখানে যিনি পোস্ট করেছেন তার নাম ছিল, ফোন নাম্বার ছিল, কিন্তু সেগুলো কিচ্ছু আমি শেয়ার করিনি। সেগুলো ওটা একটা পাবলিক পোস্ট ছিল, তো সেখান থেকে আমার যেটুকু মনে হয়েছে সেটুকু শেয়ার করেছি। বাদবাকিটা হোম ট্যুরটা বাদবাকি আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। আর এটা করলাম আরও বিশেষ করে কারণ দেখলাম এই যে টিনের যে এখন যে দালালগুলো রয়েছে তাদের তো কোনো কথার যুক্তি নেই। একজনকে দেখলাম বলছে যে বড় বড় যে কমপ্লেক্সগুলো হয়, প্রত্যেক কটা ফ্ল্যাট একটা একের ডুপ্লিকেট, একই রকম দেখতে ফ্ল্যাট হয়। সেই জন্য ও যে ফ্ল্যাটটা নিয়েছে, এটা যেটা দেখাচ্ছে সেটাই যে এই ফ্ল্যাটটা, সেটা আমরা কি করে বুঝছি? এটা ওর তো নাও হতে পারে। তো তার জন্যই হোম ট্যুরটা দেখানোর দরকার ছিল, কারণ একই রকম ফ্ল্যাট হতে পারে, একদম হতে পারে। যে আমি যে ফ্ল্যাটটায় বসে আছি, আমার ঠিক ওপরে যে ফ্ল্যাটটা আছে একদম সেম টু সেম, কিন্তু তার মধ্যে ডিফারেন্স কি থাকবে? কালারের ডিফারেন্স থাকবে। হয়তো টাইলস, এই ফ্ল্যাটে যে টাইলস বাথরুমে লাগানো, ওই ফ্ল্যাটে হয়তো অন্য লাগানো থাকবে। এগুলো সব কিছু বাথরুমের যে ফিটিংস, কলের ফিটিংস, হ্যাঁ এগুলো, তারপর লাইট, তারপর হচ্ছে ওয়ালপেপার, যদি ওয়ালপেপার করা থাকে সেগুলো আলাদা থাকবে। সেগুলো থেকেই এখানকার যে ফ্ল্যাটগুলো আছে, যে কোনো কমপ্লেক্সের ফ্ল্যাটগুলো আছে, একটার থেকে আলাদা হয় তাদের ভেতরকার সাজসজ্জা দিয়ে। তো এটা একদম নতুন ফ্ল্যাট নয়। নতুন ফ্ল্যাট হলে কি হয়, শুধু রঙও থাকে না, শুধু পুট্টি করা থাকে, তাই একটা ফ্ল্যাটের থেকে অন্য ফ্ল্যাটে যদি যাওয়া যায়, কোনটা কোন ফ্ল্যাট দেখে বোঝা যাবে না। কিন্তু এটা একটা ফ্ল্যাট যেখানে মানুষ বসবাস করেছে, নিজের মতো করে সাজিয়েছে, হ্যাঁ, যার মধ্যে ওয়ালপেপার লাগিয়েছে, এরকম যেখানে যেই দেয়ালটা ড্যাম, ও যেখানটা দেখাচ্ছে ড্যাম্পওয়ালা, আর সেই ড্যাম অন্য আরেকটা ফ্ল্যাটে, সেটা তো হবে না। তো এরকম বোকা অযৌক্তিক কথাবার্তা তারাই বলে যারা কিনা শুধুমাত্র দালালি করার জন্যই ভিডিও করে। যাদের স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়, তারা বসে বসে এরকম করে
স্ক্রিপ্ট পড়তে থাকে, এইটা তো একই, এরকম ফ্ল্যাট, একই ফ্ল্যাট অনেক রকমের হতে পারে, এরকম বলতে পারে তারা, এই ধরনের কথাবার্তা বলতে পারে। বাদবাকি পুরোটা আপনাদের সামনে চলে এসছে, এই ফ্ল্যাটটাই সেই ফ্ল্যাট, আর বাদবাকি আরও অনেক কথা ফ্ল্যাট মালিকের সাথে কথা চলে এসছে। তো এই ফ্ল্যাট মালিকের সম্পর্কে নানান রকম ভিডিও দেখে আমি যেটুকু বুঝলাম যে এনার যে ফ্ল্যাটটা যেহেতু বিক্রি হচ্ছিল না, ভাড়া হচ্ছিল না, তাই জন্য উনি যেভাবেই হোক সেটাকে কোনো না কোনোভাবে কাজে লাগানোর জন্য উনি এটাকে দিয়েছেন। তো যখন প্রথম নাকি এটা দিয়েছিল ভাড়া বিক্রির জন্য, তখন 30 লাখ দাম চেয়েছিল, সেখান থেকে নামিয়ে 22 লাখ করেছে। আমি যে একটা দেখেছি সেখানে 19 লাখ ছিল, 19 লাখে নেমে এসছে, যেহেতু ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে না 19 লাখে। লিফট আছে, টপ ফ্লোর, কিন্তু তার সত্ত্বেও ওনার ফ্ল্যাটটার মধ্যে এমন ড্যাম্প রয়েছে, তো ওগুলো দেখেই হয়তো লোকে কেউ ইন্টারেস্টেড হচ্ছে না কেনার জন্য। আর সবচেয়ে বড় কথা, ওনাদের যে এরিয়া, এই ফ্ল্যাটটাই যদি কলকাতা বা তার আশেপাশে কোনো জায়গায় হতো, পার্শ্ববর্তী কোনো জায়গা হতো যেখান থেকে কলকাতা ধরে নিন মোটামুটি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে, তাহলে কিন্তু এই ফ্ল্যাটটা 22 কেন 25 এমনকি 30-এও উনি বিক্রি করে দিতে পারতেন। কিন্তু জায়গা বুঝতে হবে, আপনাকে জায়গা বুঝতে হবে। তো সেই জন্য ওদের ওখানকার যা জমির ভ্যালুয়েশন সেই অনুযায়ী কিন্তু এটা মানে 19 লাখও অনেক বেশি। উনি যদি 15 লাখ পান, আমি বলবো অনেক বড় ব্যাপার, ওনার ফ্ল্যাটটা যা দেখে নিয়েছি। তো যাই হোক, এটাই বললাম যে কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জায়গা যেখান থেকে কলকাতায় কাজ করতে যাওয়া খুব সহজ, বা এমন যদি মানতাম ওনার বাড়ির কাছে কোনো এমন স্কুল কলেজ এমন কিছু রয়েছে যেখানে আর কি লোকে অনেক সময় থাকে, বা বড় বড় হসপিটাল, এই যে আমাদের এখানে যেমন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল আছে, ওখানে আশেপাশে যত বাড়ি আছে প্রত্যেক কটা বাড়ি তারা কেউ ঘন্টায় হিসাবে ভাড়া দেয়, একদিন হিসাবে ভাড়া দেয়। যারা চিকিৎসা করাতে আসে তারা কিছুক্ষণের জন্য ওখানে ভাড়া নেয়। তারপর হচ্ছে গিয়ে অনেকে আছে মাসের পর মাস ভাড়া নেয়। অনেক ক্যান্সার ট্রিটমেন্ট, বুঝতেই পারছেন, এরকম প্রত্যেকটা বড় বড় হসপিটাল নার্সিংহোমের পাশাপাশি কিন্তু এরকম একটা ভাড়ার প্রভিশন হয়, কিন্তু ওনার ওখানে ওইসব তো কিছু নেই। সেই জন্য ওই বাড়ি ভাড়া হওয়া খুব চাপের। শুনলাম প্রথম যখন উনি ভাড়ার জন্য মানে এই অ্যাড দিয়েছিলেন, তখন উনি ভাড়া এক্সপেক্ট করেছিলেন 4,000 টাকা। তো 4,000 টাকা এক্সপেক্ট করে যে মানুষ 8,000 টাকায় তার ফ্ল্যাট ভাড়া দিতে পেরেছে বা পেয়ে গেছে আর কি টেনেন্ট, সে কখনো সেই টেনেন্টকে কি সরাবে? তার উপর এগ্রিমেন্ট হয়ে গেছে। উনি যা দেখলাম ওনাদের যা সোর্স অফ ইনকাম এই হচ্ছে কোচিং সেন্টার চালানো। তো বুঝতেই পারছেন কোচিং সেন্টার চালানো, এটা কিন্তু এখানে কোনো ফিক্সড ইনকামের ব্যাপার নেই। যেমন কিনা আমাদের ইউটিউবে ফিক্সড ইনকামের ব্যাপার নেই, আজ এ মাসে বেশি তো কাল ওই মাসে কম, বা এক মাসে নাও আসতে পারে, সেরকম এই কোচিং সেন্টারটাও কিন্তু কোনো ফিক্সড ইনকামের ব্যাপার নেই। কিন্তু উনি যদি ভাড়া দিতে পারেন, সেটা কিন্তু উনি চোখ বন্ধ করে জানবেন যে কিছু না হোক আমার প্রত্যেক মাসে যা উনি রেখেছেন 1 থেকে 10-এর মধ্যে বা 5 থেকে 10-এর মধ্যে আমার হাতে ঠিক 8,000 টাকা চলে আসবে। এটা আমার একটা ফিক্সড ইনকাম হয়ে গেল, 11 মাসের এগ্রিমেন্ট করেছেন। তো সেই জন্য উনি নানান কথা শুনছেন, কিন্তু উনি ওনার টেনেন্টকে তুলবেন না, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এবার আমার যা মনে হচ্ছে আজকে ব্লগ দেখে ঠিক বুঝতে পারছি না, কিন্তু টেনেন্টের এখন যা প্রবলেম হয়ে যাচ্ছে, টেনেন্ট যেরকম আর কি ঠিক করেছিল দাদা মাঝে মাঝে আসবে ওর বাড়িতে, যেই দাদাকে নিয়ে আর কি গেছিল এগ্রিমেন্ট করার জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য যখন গেছিল, এই টেনেন্টই বিভিন্ন মানুষকে বলেছে, যাদের সাথে কথা হয়েছে, যে সাথে একজন দাদা এসেছিল। তো প্রসঙ্গত জানিয়ে রাখি, আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে ইপসিতা তুমি তো সব জায়গায় ফোন টোন করে খবর টবর নাও, তো এই খবরটাও কি তুমি নিয়েছিলে নাকি? ওনার সাথে কি তোমার কথা হয়েছে ডাইরেক্ট ফোন করে? তাদের জানিয়ে রাখি, না, আমি এনাকে ফোন করিনি। ফোন করার প্রয়োজন বোধ করিনি। শুধুমাত্র যেহেতু এই যে এত বড় বড় ডায়লগগুলো দিচ্ছিল, সেই জন্য আমি যেই ভিডিও হোম ট্যুরটা যেদিন আমি দিয়েছি তারও 2 দিন আগে আমি সেটা ডিসকভার করে ফেলেছি। তার 2 দিন না হোক 1 দিন আগে তো আমি ডিসকভার করেছি। চিন্তা করছিলাম, ভাবছিলাম যে কি দেবো না, কিন্তু তারপর যখন দেখলাম এত বড় বড় কথা বলছে, এত বড় বড় ডায়লগবাজি মারছে, আর এত বড় বড় ধমকি চমকি শাসাচ্ছে, তখন আর না দিয়ে পারলাম না। কারণ বোঝাতে হবে যে পাবলিক জিনিসকে পাবলিক আর নতুন করে করা যায় না। যেটা পাবলিক অলরেডি হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে মেনেই নিতে হবে, এখানে কিচ্ছু করার নেই। তোমার যদি মনে হয় যে তোমার এমন কিছু গোপনীয়তা রক্ষার বিষয় আছে, তাহলে তুমি সেখানে থেকো না। এরপর যেখানে থাকবে সেখানটা কাউকে দেখাবে না, এমনভাবে দেখাবে না যাতে আর কি লোকে বুঝতে পারে। তো এই বিষয় নিয়ে অনেকে অনেক তথ্য বার করছে। যেমন শুনলাম যে যেদিন ওকে দাদাভাই আর বৌদি নিতে এসেছিল, সেদিনকে নাকি যেখান থেকে দাদাভাই বৌদি উঠেছে সেই জায়গাটা ওর এই ফ্ল্যাট থেকে 13 কিলোমিটার দূরে। সেটাও একজন আর কি গুগল ম্যাপের মাধ্যমে বার করেছে। আজকাল এই গুগল লেন্স ব্যাপারটা এত
মানে ইজি হয়ে গেছে, যে কোনো ছবি আপনি গুগল লেন্সে যদি ফেলেন মোটামুটি একটা ভালো আপনাকে ফিডব্যাক দিয়েই দেবে, যেটা কিনা একদম অ্যাকিউরেট। তো বেশিরভাগই অ্যাকিউরেট হয়ে যায়, আপনাকে ঠিক বুঝে নিয়ে নিতে হবে। তো সেই জন্য সমস্ত কিছু কিন্তু চলেই আসে। আর গুগল ম্যাপ আপনি কোনো জায়গার যদি ফেলেন সেখানকার পুরো 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দেয়। তো যাই হোক, এখানে এবার যে ফ্ল্যাট ভাড়া নিয়েছে তার তো এবার চিন্তা হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে যাকে নিয়ে আমি গেছিলাম, ওই যে চাপদাড়িওয়ালা, যে কিনা চুপ করে দাঁত খুলে যাওয়ার ভয়ে বসে দাঁড়িয়েছিল, শুধু শুনেছে। এবার সে যদি আমার ফ্ল্যাটে যাতায়াত করে তাহলে তো আশেপাশের মানুষ অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন তুলবে। তো যাই হোক, দেবশ্রীদির কথা শুনছিলাম, দেবশ্রীদি বলছিল যে ফ্ল্যাটের মালিক নাকি বয়ান চেঞ্জ করেছে। যখন প্রথম ওরা ভাড়া নিতে গেছিল তখন কিন্তু নাকি হাজব্যান্ড ওয়াইফ হিসাবেই গেছিল। একটা জিনিস চিন্তা করে দেখুন, যিনি বাড়ির মালিক তারা সবসময় চেষ্টা করে যে যত ছিমছাম পরিবার হয় তাদেরকে আমি ফ্ল্যাট দেবো, যত পরিবারে কম মানুষ থাকবে তো ততই ভালো। বেশিরভাগ দেখবেন সিঙ্গেল পার্সন খোঁজে, যে সারাদিন চাকরি করবে, দিনের শেষে চাকরির থেকে বাড়িতে আসবে, রাতটুকু শোবে, আর কিছু খাওয়া দাওয়া করলো ঘুমিয়ে পড়লো, আবার সকালবেলা উঠে অফিসে চলে গেল। সপ্তাহে একদিন রোববারটা হয়তো সে তার ফ্ল্যাটে সারাদিনের জন্য কাটাবে। এরকমই মানুষের থাকে। আপনার যদি ফ্ল্যাট থাকে আপনি এরকমই খুঁজবেন, যে যত ছিমছাম পরিবার, যত লোক সদস্য কম, সেখানে একজন বাড়িওয়ালা মানে মালিক সে কখনোই আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার বৌদি, আমার ঠাম্মি, আমরা সবাই মিলে এসে থাকবো, এটা যে শুনবে নিজের ফ্ল্যাটের জন্য, সে তখনই পিছিয়ে যাবে, যে না, এতগুলো সদস্য নিয়ে বাড়ি ভাড়া তো দেওয়া যাবে না। তো তার মনে কি এসছে? হ্যাঁ, এটা সত্যি কথা, হয়তো বলেছে যে আমরা দুজন থাকবো আর মাঝে মাঝে সবাই আসবে, এসে হই হট্টগোল আমরা করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, আমরা একটু আনন্দ ফুর্তি করতে পছন্দ করি। তো সেটাতে কোনো মালিক কিন্তু আপত্তি করে না, কারণ বাড়িতে কোনো একজন যদি আমি ফ্যামিলিকে ভাড়া দিই, তো ফ্যামিলি মানেই তাদের তো আত্মীয় স্বজনরা আসবেই। তারা রোজ না আসুক, সপ্তাহে একদিন দুদিন এসে আনন্দ ফুর্তি তো করবে, তো সেটাতে কিন্তু কেউ আপত্তি করে না। তো যাই হোক, এখানে উনি যখন থেকে জানতে শুরু করেছেন, প্রথমে নিজের ছাত্র বা ছাত্রীর মায়ের থ্রু দিয়ে সমস্ত জিনিস জেনেছে ওর সম্পর্কে, তারপর হয়তো প্রশ্ন করেছে, তখন ও বলেছে হয়তো যে হ্যাঁ, যেটা শুনেছেন সত্যি। আর আমার মাথায় একটা জিনিসও আসে, কারণ যতই যাই হোক ও কিন্তু এটা জানে যে এই এরিয়াতে, যেই এরিয়া আর কি, বসিরহাট এরিয়া, যেখানে কিনা মানে প্রত্যেকটা মানুষ ও কোথায় যাচ্ছে, কোথায় কি করছে, এক একটা খবর কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে বলছে যে এই মোড়ে দেখলাম, সেই দোকানে দেখলাম। ওর মাথায় এটা এখন মানে একদমই কি আসবে না যে কেউ না কেউ তো বলতেই পারে, তাহলে আমি যদি মিথ্যে কথা বলি তাহলে বিপদে পড়ে যাব। তো আমার মনে হয় ও হয়তো এই যে কথাটা শুনলাম যে ছেলের কথা অস্বীকার করেনি, তো এবার প্রথমেই গিয়ে বলেছে যে হ্যাঁ আমার ছেলে আছে, আমি কিছুদিন পর ছেলেকে নিয়ে আসবো, সেটা নাকি পরবর্তীকালে মানুষের কাছ থেকে জেনে তারপরও অ্যাডমিট করেছে, সেটা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে একটা জিনিস সত্যি কথা, যেটা ভেবেছিল খুব আনন্দে ওখানে আর কি, যেরকম নিজের মন মর্জি অনুযায়ী বসবাস করার ওর ইচ্ছাটা ছিল, সেই ইচ্ছাটাতে কিন্তু অনেকাংশেই জল ঢালা হয়ে গেছে। তো ওখানে যদি থাকতে চায় তাহলে হ্যাঁ, যে কথাটা বাড়ির মালিককে বলেছে যে আমি থাকবো, কখনো আমার ঠাম্মি এসে থাকবে, কখনো আমার মা এসে থাকবে, কখনো দাদা বৌদিরা এসে থাকবে, এই জিনিসটাই কিন্তু করতে হবে। আর যদি ওই চাপদাড়িওয়ালা যদি যায়, চাপদাড়িওয়ালার ওপরে কিন্তু এখন সবার চোখ পড়ে গেল, সববার। মানে চাপদাড়িওয়ালা ওখানে মানে ঢুকবে বেরোবে, যেরকম নোটিফিকেশান চলে আসে না চেক ইন চেক আউটের, তো সেরকম চেক ইন চেক আউটের কিন্তু কতক্ষণ থাকলো, কত ঘন্টা থাকলো, সমস্ত দেখবেন আমাদের কাছে ঠিক চলে আসবে। আমার কাছে না আসুক, আরও অনেক ক্রিয়েটার আছে তাদের কাছে কিন্তু ঠিক চলে আসবে, মানে খবর ঠিক আমরা পাবো। তো সেক্ষেত্রে এবার ওখানে ওর কতদিন ও বাস করবে, কি করবে, সেটা নিয়ে কিন্তু একটা চাপ রয়েই গেল। তো যাই হোক, এই কথাটা বলাতে যেটা বুঝলাম, যেটা আর কি বলতে চাই, যে ও তো ফ্ল্যাটটা কিনেও নিতে পারে, যেটা দাম চেয়েছে, যদি সেরকম হয় 1 বছরও থাকে, আর 1 বছর যদি ও টাকা পয়সা জমায়, আর ওর যেরকম মোটামুটি পরিচিত আছে, মানে এই যে বক দাদা যদি একটু হেল্প করে, তাহলে হয়তো ফ্ল্যাটটাও কিনেও নিতে পারে। তো সেক্ষেত্রে ওই রকম একটা ড্যাম ফ্ল্যাট কিনবে কি কিনবে না, সেটা নিয়ে আমার কোনো মানে আইডিয়া নেই, কি করবে না কি করবে।
তো চলে আসি আবার ওর ভিডিওর মধ্যে। তো ওর ভিডিওর মধ্যে তারপর হলো গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর যাওয়া হবে কোথায় না, দাদা বৌদি আর ও মিলে দাদা বৌদি ও সবাই মিলে ওরা যাচ্ছে মেলা, ওর স্কুলের যেখানটা স্কুল সেখানকার যে মেলাটা। তো স্কুলটা দেখলাম অনেক বড় স্কুল, মানে স্কুলের বিল্ডিংটা খুব বড়, আর স্টুডেন্টকে যা দেখছি তাতে তো স্কুলের মান বুঝেই গেলাম। তো সেখানে যারা পড়াশোনা করতে যায়, সত্যি যারা পড়াশোনা করতে যায় তারা ঠিকই পড়াশোনা করে, এটুকু আমি জানি। যে জানি না আপনাদের কি এক্সপিরিয়েন্স, বাট আমি কিন্তু জানি গভর্নমেন্ট স্কুলগুলোতে কিন্তু খুব ভালো পড়াশোনা করানো হয়, খুব ভালো হয়। যাদের পড়ার ইচ্ছা থাকে না তারা ওখান থেকে এক একজন মানে রত্ন হয়ে বেরোয়। আমাদের যেমন আমি যেখানে বড় হয়েছি, আমাদের যে স্কুলগুলো ছিল তার মধ্যে অনেক মানে মেয়েদের স্কুল, ছেলেদের স্কুল, তারা এখন অনেক বড় বড় জায়গায় তারা কর্মরত। আমাদেরই বন্ধুবান্ধবরা অনেক ভালো ভালো, কেউ ভিসাতে চাকরি করছে, এমনকি নাসাতে চাকরি করছে, এমনকি রিসার্চ করছে, এরকমও কিন্তু আছে। গভর্নমেন্ট স্কুল, নাকতলা হাই স্কুলের কথা বলছি, গভর্নমেন্ট স্কুল, সেখান থেকে পড়াশোনা করে। তো পড়াশোনাটা সম্পূর্ণই নিজেদের ইচ্ছার ওপর মানে ডিপেন্ড করে, তাই তো। তো যাই হোক, সেখানে এই স্টুডেন্ট যে কী পড়াশোনা করেছে সে তো আমরা ভালো করেই জানি। তো শুধু স্কুল দেখালে হবে না, এবার তো মানুষ সার্টিফিকেটের দাবি করছে, কারণ যা এক একটা ভুলভাল কথা, যা এক একটা ইংলিশ বলে, তাতে তো এবার দাবি করা হচ্ছে যে ওর সার্টিফিকেট দেখাক। কোথায় পয়ের পাশে র বসবে আর কোথায় রয়ের পাশে প বসবে এইটুকু জানে না, সে এত বড় স্কুলটা দেখাচ্ছে। তো যাই হোক, দেখলাম বৃষ্টি হয়েছে, কাদা। তো সেখানে তবে একটা জিনিস আজকে ভিডিওর মধ্যে সবসময় দেখছিলাম যে যখনই ক্যামেরা অন করছে এমনভাবে এরম করে অন্যদিকে তাকাচ্ছে, যেন মনে হচ্ছে কে যেন রয়েছে অদৃশ্য। সেই যে আমাদের ভিখারিদের মিস্টার ইন্ডিয়া, মানে ফোকলা ভিখারিদের মিস্টার ইন্ডিয়া মনে হয় রয়েছে, এমনভাবে তাকাচ্ছে। এটা মনে হচ্ছে, নাও হতে পারে। তো ও তো বলেছিল যে তোমাদের যখনই যেটা মনে হবে তখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলবো। তো যাই হোক, আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, ওই যে ভারীওয়ালার সাথে এগ্রিমেন্ট করতে গেছিল, তখন ওর সাথে কোন চাপদাড়িওয়ালা দাদা গেছিল? কোন তো দাদা? কাকার ছেলে? আমার তো তাই মনে হচ্ছে, কাকার ছেলে। তো যাই হোক, উনি যেভাবে ডেসক্রিপশন সবাইকে দিয়েছে সেখানে আর বুঝতে অসুবিধা নেই যে এটা কাকার ছেলের কথা। তবে ওনার যা মানে ওনার যা ছবি আমি দেখলাম, সত্যি কথা কাকার ছেলের সাথে ওনার মুখের কি মিল, বিশেষ করে এই ঠোঁটের এই জায়গাটা। হয় না, মানুষের মতো মানুষ দেখতে হয়। শুনেছি পৃথিবীতে 7 জন মানুষ থাকে একই রকম, একই প্যাটার্নের দেখতে। তো হয়তো এদের খুব কাছাকাছির মধ্যেই প্যাটার্ন মিলে গেছে। তো দেখলাম ওই ভদ্রলোক আর কি, মিস্টার সাহার সাথে কিন্তু আমাদের এই মিস্টার ফোকলা ইন্ডিয়া, গরিব কি জানো ভিখারিদের মিস্টার ইন্ডিয়ার ঠোঁটের এই জায়গাটা, এই অংশটার খুব মিল। মানে এই ফোকলা যখন মানে পুরোপুরি খেয়ে রীতিমতো হারামের খেয়ে যখন অনেক মোটা হয়ে যাবে ফোকলা, তখন কিন্তু খানিকটা ওনার মতোই দেখতে লাগবে। তো যাই হোক, এবার চলে আসি হারামের খাবে বলে মানে। তো যাই হোক, হারামের খাওয়া নিয়ে যখন বললামই তখন মনে পড়ে গেল, চলে আসি। এই যে টিন বলছে যে কোনো কাজই ছোট নয়, কারুরই পয়সা বেশি হয় না। একদম সত্যি কথা, কারুর পয়সা বেশি হয় না। সবসময় প্রত্যেকটা মানুষই চায় যে আমি যা টাকা উপার্জন করছি তার থেকে আরও যদি বেশি কিছু হয়, কিছু এক্সট্রা যদি ইনকাম করতে পারি, খুবই ভালো কথা। টাকা যদি বেশি হতো তাহলে তো আমি সবসময় বলি যে এই আম্বানি, টাটা, বিড়লা এরা কবে বাড়িতে বসে থাকতো যে আমার অনেক টাকা হয়ে গেছে ভাই, আমি এবার বাড়িতে বসে থাকি। কারোরই টাকা বেশি হয় না। তো সেক্ষেত্রে কাজ করছে, আর কাজটা করছে ভালোই করছে। যারা বলেছেন যে তোর কি এতই দুরবস্থা হয়ে গেছে এখন এই কাজ করতে হচ্ছে, তারাও কিন্তু কথাটা খারাপ বলেননি। কেন বলছি? কারণ যে নিজে দালাল লাগিয়ে তার এখনো এক্স হয়নি হাজব্যান্ডকে কাজের জন্য ছোট করতে পারে, কুড়ের বাদশা, যাকে কিনা আমরা দেখতে পাচ্ছি যে যখন শস্য ফলছে, তোমার সর্ষে, সেটাকে প্রসেস করা, ধানের সময় ধানকে প্রসেস করা, তারপর বাড়িতে ছোটো খাটো খুঁটিনাটি সমস্ত যে কাজগুলো মিস্ত্রি ডেকে করানো যায়, যেগুলো যতটা ও নিজে পারে সেগুলো নিজে করা। এই যে নিজে করছে, নিজে যে লেবারটা দিচ্ছে, কেন দিচ্ছে? যেই পয়সাটা আমাকে লেবারকে দিতে হতো সেই পয়সাটা আমি নিজে শারীরিক কায়িক শ্রম দিয়ে, লেবার দিয়ে সেই পয়সাটা বাঁচাবো, মানে আমার সেই পয়সা আমার নিজের কাছেই রইলো। তো এটাও কিন্তু এক রকমের মানে উপার্জনের মতোই হলো। এটা যদি ও অন্য কারোর বাড়িতে গিয়ে করতো তাহলে তো ওকে একটা টাকা দিত, তাই না? তো সেখানে ও নিজের বাড়িতে করেই সেই টাকাটা বাঁচিয়েছে। তো সেইগুলো করেছে, কিন্তু কারোর চোখে পড়ে নেই। আর উল্টে যারা এইগুলোকে নিয়ে ছোট করেছে, ও তাদেরকে প্রমোট বলে না, মানে আমি তো প্রমোট করি না,
কিন্তু তাদেরকেও প্রমোট করেছে, প্রমোট, যারা কিনা সন্দীপকে বলে কুড়ের বাদশা। তো দেখলাম একজন কমেন্ট করেছে সন্দীপের ওখানে, সেখান থেকে একজন যার কিনা কন্টেন্ট একদমই নেই, একদম কন্টেন্ট নেই, সারাদিন আমাকে, সীমাকে, দীপ্তিদিকে, রিম্পাকে বেছে বেছে এরকম করে খাচ্ছে, সে বলছে যে একজন বলেছে তোমার মা বাড়িতে কাজ করে তারপর ছেলেকে আবার স্কুলে নিয়ে যায়, তুমি কেন যাও না, তুমি কেন স্কুলে নিয়ে যাও না। তো সন্দীপের আমরা জানি সকালবেলা ওর কাজ কি, সকালবেলা ঘুম থেকে উঠে ও আগে এডিট করে, রাত্রে যদি কিছুটা করে রাখে তো ভালো, না হলে ও এডিট করে। তো ও যদি এডিটটা ছেড়ে বাচ্চাকে নিয়ে স্কুলে যায় তাহলে তো আমরা যে সময় ব্লগটা আমাদেরকে ও দেয় সে সময় আমরা ব্লগ পাবো না। মানে ওর তো মেন কাজ, মেন সোর্স অফ ইনকামই হচ্ছে এই ইউটিউবটা থেকে। আর যারা যেসব মানে কি বলবো গন্ড মূর্খরা ভাবে যে ইউটিউবে মানে ব্লগিং করা মানে কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপার না, একদম বায়ে হাত কা খেল, তাদেরকে আর মানে নতুন করে আমার বোঝানোর কিছু নেই। তারা এটুকু দেখেই বুঝুক যে বড় বড় কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে লোকে ইউটিউবটাকে মেন সোর্স অফ ইনকাম করে নিজেদের স্বপ্ন পূরণ করছে। আমি কোনো একটা চ্যানেলের নাম নেব না, এখানে প্রচুর চ্যানেল রয়েছে, একটু এদিক ওদিক দেখলেই বুঝতে পারবে প্রচুর। আজকে এই যে কি যেন বলে, যত সেলিব্রিটিরা আছে তারাও নিজেদের পার্সোনাল লাইফ নিজেদের সেগুলোকে ব্লগিংয়ের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরছে। কেন? কারণ ইউটিউবটা একটা খুব ভালো সোর্স অফ ইনকাম। এখানে আমি যেটা করছি সেটা তো করছি, সেটাকে যদি আমি একটু কষ্ট করে ক্যামেরাবন্দি করে দিতে পারি তাহলে আমার ভালো একটা উপার্জন চলে আসবে। পয়সা কারোরই কম হয় না, ঠিক কথা, এই কথাটা একদম ঠিক কথা। আর কোনো কাজই ছোট নয়, কিন্তু যে অন্যকে লোক লাগিয়ে আবার নিজেও ছোট করে, তাকে তো ছোট করার কোনো অংশে যদি সুযোগ পাই আমি তো ছাড়বো না। তো যারা ওকে এই কথাটা বলেছে বেশ করেছে, ওর এটাই শোনার কথা। যে কিনা মানে বলেই ছিল যে আমি আর ইউটিউবে আসবো না, সে তো সারা গোষ্ঠীকে ইউটিউবে নিয়ে চলে যাচ্ছে, গোষ্ঠী ওখান থেকে ইনকাম করছে, ভালো কথা করছে। কিন্তু এই যে কথাগুলো সন্দীপের ক্ষেত্রে একরকম আর ওর ক্ষেত্রে আরেক রকম হলে অবশ্যই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। আর ওর এই যে দালালগুলো যারা কিনা সন্দীপকে খাটতে দেখে না, তারা কিন্তু এখন ওর এই ভাঁজ দেখে তাদের বুকে ভাঁজ পড়ে যাবে, আরে কি ভাঁজ। কিন্তু তাদের কারণ কিন্তু ওর এই যে শারীরিক কন্ডিশন, এই যে ছুলি, তারপর হচ্ছে গিয়ে এই যে চেহারার যে অবস্থা হয়েছে সেটা নিয়ে কোনোদিনও তাদের বলতে শুনবেন না। ঠেলে গুজে ডাক্তারের কাছে পাঠালাম, এখন আহারে সোনারে বাছারে করে। এই হচ্ছে ভালোবাসা, এদের ভালোবাসা না অন্য কিছু। তো যাই হোক, ওখানে কেনাকাটা অনেক কিছুই করেছে। মেলায় যেটা দেখলাম, একটা মেলা যেরকম হয় সেরকমই, ভীষণ কাদা, সেই কাদার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হলো। তো এরপর হলো মারাত্মক একটা জিনিস, সেটা কি বলুন তো, টিনের এখন ল্যাটা মাছ ছেড়ে রঙিন মাছে মন মিশেছে। বলছে আমার অনেক দিনের শখ ছিল রঙিন মাছ। তো যাই হোক, সেই রঙিন মাছ দিতে গিয়ে দেখলাম যে একটা তো ফাইটার ফিশ নিয়েছে। তো ওই মাছটা সবার সাথে থাকে কি না আমি ঠিক জানি না, ওগুলোকে একাই রাখে, আমার যেমন ছিল একাই একটা ছিল। তো তার সাথে সাথে অনেক লাল, তারপর রানী কালার, তারপর মভ কালার, পার্পল কালার, এরকম রং বেরঙে অনেক ছোট ছোট মাছ নিয়ে এসছে, একটা ফিশ বোলের মধ্যে করে নিয়ে এসছে। বললো অনেক দিনের শখ, সেই জন্য এই মাছ নিয়ে এসছি। তো ওর অনেক দিনের শখ ছিল ল্যাটা মাছের, ওর শখ মিটে গেছে, মানে পুরোপুরি না হলেও এখন ঠিক আছে। ল্যাটা মাছ সবসময় না খাওয়াই ভালো, কারণ বেশি গরম হলে তো খাওয়াই উচিত না, কারণ শুনেছি এই ল্যাটা, মাগুর, শোল এগুলো নাকি পোকা টোকা থাকে। তো যাই হোক, তো এখন যেহেতু ল্যাটা থেকে অনেক দূরে থাকতে হবে, সেই জন্য কি করবে, রঙিন মাছ নিয়েই থাকবে। তো আমার মনে হয় ফ্ল্যাটে ও ল্যাটা নয়, এই যে মাছগুলো আছে এই মাছগুলোই ও নিয়ে যাবে। ও এরকম বলতে মনে পড়লো, একজনকে দেখেছি এরকম করে দেখি ভিডিও করে, আমি একজন কমেন্টে লিখেছে, তারপর গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি এরকম করে আঙুলগুলো শো অফ করে। তো যাই হোক, এটা আমি অনেক দিন পর আমার বর এনে দিয়েছে নেল পলিশ, তাই জন্য পড়েছি। যারা আমার ব্লগ চ্যানেল দেখেন তারা জানেন। তো কতক্ষণ টিকবে যাই না, আমি যেভাবে কাজ করি, যা জল ঘাটতে হয়, আমার হাতে নেল পলিশ বেশিক্ষণ টেকার নয়।
আর বাচ্চা তো ছোট, তো তাই নৌকো বড় করতে পারা যায় না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো বুঝতে পারছেন ফ্ল্যাটে এবার কে যাবে সাথে করে? টিন যাবে ফ্ল্যাট বাড়ি, সঙ্গে যাবে কে? এই দেখো না কত রঙিন মাছ এনেছে। তো যাই হোক, এই মাছ খুব শুভ। তো টিনের আমি একদম মানে খুব মানে ওর তো মনে করে আমি খুব ওর ক্ষতি চাই, তাও বলছি যে যখনই দরজাটা খোলা হবে ফার্স্ট যাতে মাছের ওপর গিয়ে চোখ পড়ে সেরকম জায়গাতেই মাছ রাখা উচিত। কারণ কোনো বাড়িতে এটা সেরকমভাবে অ্যাকোরিয়াম রাখা উচিত যে নজর কেটে যায়, বলে নজর কেটে যায়। তো তবে এই মাছ যারা শুভ ফেংশুই হিসাবে ব্যবহার করে তাদের বেশিরভাগই আমি দেখেছি গোল্ডফিশ, নাহলে আরোয়ানা পয়সা হেভি টানে এরকম মাছ হয়, মুখটা এরকম করে। আর আরেকটা মাছ হয় সেটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন। এই 3টে মাছ খুব ভালো ফেংশুই মতে যারা মাছ রাখতে চায় সেই জন্য তাদের। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম যে মাছ মানে ল্যাটা ছেড়ে এবার কে যাবে টিনের সাথে ফ্ল্যাটে বসবাস করতে। অনেকগুলো রঙিন কিলবিল করবে মাছগুলো, ঠিক আছে। তো ওই মাছ ভালো লাগলো, মাছটা খুব ভালো লাগলো। তো ভিডিওর মধ্যে আর কিছু নেই, তবে একটা কথা শুনলাম যে ওর বাবার নাকি শরীর খারাপ, বাবার জন্য ওষুধ আনতে দিয়েছে। তো দেখা যাক তার কি ধরনের ব্লগ আসে, তাহলে বুঝবো। তবে উনি যেই কাজটা করছেন আমি সেটা তুলে ধরেছি, সেটা আপনারা সবাই সহমত পোষণ করেছেন। আর এটাও বলেছেন, যেটা আমি জানতাম না, যে কোনো এরকম সরকারি প্রেমিসিসের মধ্যে ব্লগ এরকমভাবে সেগুলোকে পাবলিক করা যায় না। তো উনি রীতিমতো যে কাজগুলো করছেন সেগুলো তার মানে বেআইনি। উনি অনেক যারা পুলিশে কাজ করে তাদের আইডেন্টিটি রিভিল করে দিয়ে তাদেরকে একটা মানে তাদের যে গোপনীয়তা সেটার সাথে কম্প্রোমাইজ করছেন। তো সেই জন্য করা উচিত নয়। আমি একটা কথা বলেছিলাম আগের ব্লগে যে কি ব্যাপার, এখানে হেলমেট ছাড়াই তেল দেওয়া হচ্ছে, কেউ নিয়ম মানছে না। তো সেক্ষেত্রেও বলেছেন যে ওই সব জায়গায় নর্থ 24 পরগনা এইসব জায়গায় ওদের নিজেদেরই আইন চলে, এখানে দেশের আইন চলে না, ওদের নিজেদেরই আইন চলে। হ্যাঁ, সেটা তো খবরের কাগজে, টিভিতে, নিউজে সব জায়গাতেই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। কিন্তু যারা আইনের রক্ষক বা সেই আইনের রক্ষকদেরই সাথে চলাফেরা করছে, তারাই যদি এরকমভাবে আইন ভাঙে, তাহলে আর তারা বলবে সাধারণ মানুষকে কি করে যে এই তুমি আইন মানো, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো ওর ব্লগের মধ্যে এইটুকুই আপাতত বলে গেলাম। এরপর আবারও যদি কিছু বলার থাকে নিশ্চয়ই আসবো। তো এই ভিডিওটা বেশি বড় না করে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।